জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। বিবেকানন্দ সভাগৃহ, অনুষ্ঠান গৃহ, এইখানেই আজকে অনুষ্ঠানটা হবে। সহযোগিতায় স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন শুরু হচ্ছে আজকে আমাদের প্রিয় আশ্রমে। স্বপ্নিল দা ব্যাস। ছায়া মাত্র, ভুলিও না নিজ জাতি মূর্খ। খুব সুন্দর পরিবেশ ছিল, ভালো লেগেছে। মহারাজা কেন মানে এই পথে আসলেন? গুড মর্নিং। আজ রোববার। এখন যাচ্ছি বেজবি স্টেশন। ওখান থেকে 6টা 1-এর ট্রেন ধরে যাব শিয়ালদা। ওখান থেকে যাব গোবরডাঙ্গা। আজ একটা রামকৃষ্ণ মিশনের উপরে প্রোগ্রাম আছে। চলুন, শিয়ালদা এসে গেলাম। এবারে 7টা 12 বনগা লোকাল ধরবো, নিয়ে নামবো গোবরডাঙ্গা। ওখান থেকে টোটো ধরে যাব রামকৃষ্ণ আশ্রমে। এখন যাই, বনগা লোকাল ধরি। এই হচ্ছে বনগা লোকাল দাঁড়িয়ে আছে, এটাই ধরবো, তারপরে যাব। এই গোবরডাঙ্গায় নামলাম, এবার এখান থেকে টোটো ধরবো। এই হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন। ডান দিকে মনে হচ্ছে যেতে হবে, গিয়ে ওখান থেকে অটো ধরে কালীবাড়ি স্টপেজে নামবো। চলুন, কালীবাড়ি স্টপেজে নামতে হবে টোটো করে বা ভ্যানে করে। এসে ডান দিকে আসবেন, ডান দিকে এসে বাঁ দিকে একটা গলি গেছে, সেই গলি দিয়ে ভিতরে গেলেই সামনেই এই হচ্ছে গোবরডাঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী সংঘ। একটু জোরে বলতে হচ্ছে যেহেতু গান হচ্ছে এখানে। এটা স্থাপিত হয়েছে 1993 সালে, নেতাজি নগর, রামকৃষ্ণ পল্লী, গোবরডাঙ্গা।
নামের মাসলি পাখি তুই তুই বসে থাকবি বসে থাকবি মানে যখনই অনুষ্ঠান হয় এখানে ভোগ প্রসাদের হ্যাঁ ব্যবস্থা। হ্যাঁ এটা হলো ঠাকুর। তবে যে আরে ডাক্তার ঘর ছিল এটা। এটাকে ডাক্তারদের ঘর ছিল, এখন ডাক্তাররা কোথায় বসে? ডাক্তার এখন আপাতত এখন বন্ধ আছে। আচ্ছা। ওই যে চলুন এবার উপরে যাই, যেখানে প্রোগ্রাম হবে সেই জায়গাটা দেখাই। আজকে খুব গান চলছে, সেই জন্য কথা শোনা একটু মুশকিল হয়ে যাবে। বাচ্চাদের টিফিন এখানে ব্যবস্থা করা হয়েছে। আর আজকে এখন হ্যাঁ হ্যাঁ টিফিন এবং লাঞ্চ। টিফিন এবং লাঞ্চ দুটোই। লাঞ্চ কোথায় হবে? এখানেই হবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, মায়ের ছবি আছে এদিকে। যেখানে তো ভোগ প্রসাদ থাকবে সেখানে মা থাকবেই, মা তো থাকবেই। সারদা এবং বীরকেশরী স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমগ্র হিমাচল তথা পৃথিবীতে যে আন্দোলন উঠেছিল তার ধারা এখনো সমান্তরালভাবে বয়ে চলেছে। বলছেন বিবেকানন্দের তারা আমাদেরকে জাগ্রত করবেন, সেই যুবশক্তিকে জাগ্রত করবেন। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণময়ানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক টাকি রামকৃষ্ণ মিশন স্কুল। টাকি রামকৃষ্ণ মিশন বসিরহাটের একটা প্রান্তে অবস্থিত। 1924 সালে এই আশ্রম প্রতিষ্ঠা হয়। খুব প্রতিষ্ঠিত সাধুরা, প্রাচীন সাধুরা মূলত রিলিফ ক্যাম্পের জন্য বাংলাদেশ তথা ওইসব অঞ্চলে সুন্দরবনে রিলিফ ক্যাম্পের জন্য এখানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেটি এখন রামকৃষ্ণ মিশনের একটি অন্যতম কেন্দ্র হিসাবে চলছে। সেখানকারই প্রধান শিক্ষক হাই স্কুলের তিনি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণময়ানন্দজি মহারাজ, তিনি আজকে উপস্থিত থাকবেন আমাদের মধ্যে। এটি বড় আনন্দের খবর আমাদের। গত রবিবারে আমরা একেবারে বলা চলে যে প্রসাদ অমৃত কি হয় সেটা এখানে বসেই আমরা পেলাম। 3টের সময় সারদা মঠ থেকে মাতাজি এসেছিলেন।
তার সুমিষ্ট বাণী ঠাকুর বা স্বামীজির বিশেষ করে মায়ের বাণী মধ্য দিয়ে তিনি মুক্ত করে তুললেন আমাদের হৃদয়ের মধ্যে যে গাঁথা আছে, যে বেদ পরিষদের বাণী মাঝের রূপ ধরে তিনি জয়রামবাটি কামারপুকুর উদ্বোধন বাড়িতে কাটিয়েছেন। তিনি আমাদের কি করেছেন না সেই সমস্ত বাণী দিয়ে আমাদের হৃদয় পূর্ণ করে দিয়েছেন। এখনো যেমন আমরা সেই আনন্দে ভাসছি। যুগল তারে
অনেক গাইড গবেষকরা বলেছিলেন যে আমেরিকাতে গবেষণা ছিল যে আগামী ১,৫০০ বছরের মধ্যে এমন একটা মানসিক शांति शांति महेश्वर ओ जल भास्कर ईश्व अभिरभि ओंकार नादी दादी मुख प्रचंड ফুলের তোড়া মেকআপ হাল্লান ফুলের তোড়া চলে আর সামনে একটা গিফট দিচ্ছে সৌমিক। আর আমরা আরেকজনকে বরণ করবো, আমাদের ছোটবেলা থেকে আমাদের এই ভাওয়ানোর এই সঙ্গে সঙ্গে যুক্ত এবং বহু পাঠচক্রে বহু প্রতিযোগিতায় স্বামীজিকে প্রণাম জানিয়ে তারপরে মঞ্চে উপবিষ্ট মহারাজ এবং আমাদের দাদা প্রশান্তদা, বিমলদা, বিশ্বনাথবাবু সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি দু একটা কথা বলবো। প্রত্যেক বছরই হয়ে থাকে, কিন্তু এই 2 বছর আমরা করতে পারিনি। সেই জন্যে আমরা খুব তড়িঘড়ি করেই চেষ্টা করেছি যে আমাদের ছাত্রছাত্রীরা সত্যি আমাদের কথা শোনে এবং এসেছে। আর সবাই আসার জন্যে আমরা গোবরডাঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ ভবনের সঙ্গে সকল সদস্যবৃন্দ আপ্লুত হয়েছি যে আমরা এই গরমের মধ্যে আমাদের এই ছাত্রছাত্রী ছেলেমেয়েরা ভাই বোনেরা এসে এই অংশগ্রহণ করেছে। এই কথা সবাইকে আমি বলবো
যে এই আমরা যে স্বামীজির বইটা দিয়েছি, সবার স্বামীজি, এই বইটা তোমরা নিশ্চয়ই এতদিনে পড়ে ফেলেছো। যার পড়া বাকি আছে সে ভালো করে পড়বে। আর নিজেকে যদি তৈরি করতে হয় তো স্বামীজিকে জানতে হবে। স্বামীজিকে না জানলে নিজে কোনোদিন বড় মানুষ বা ভালো মানুষ হওয়া যাবে না। আমি আর বিশেষ কিছু বলবো না, সবাইকে আমি সশব্দ প্রণাম, ছোটদের আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা সবাই একটু দাঁড়াবো। তার কারণ হচ্ছে আমাদের নরনারায়ণের পূজারী স্বামীজির সেই আলোড়ন সৃষ্টিকারী স্বদেশ মন্ত্র আমরা শ্রদ্ধার সহিত পাঠ করব। তাই আমি সবাইকে অনুরোধ করব, তোমাদের কাছে এই কার্যসূচি রয়েছে, সেখানে স্বামীজির স্বদেশ মন্ত্র আছে। আমি বলবো, আমার সাথে সাথে তোমরাও বলবে। আজকের এই শুভ দিনে এসো আমরা স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করি। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট। আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর। ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ সবাইকে। ঠাকুরমা স্বামীজির পাদপদ্মেও আমার প্রণাম রইল। তাদের আশীর্বাদে আমাদের সাথে তো সবসময়ই আছে, সেগুলিকে ঢাল তরোয়াল করলে আমরাও জীবন যুদ্ধে জয়ী না হই। যতদূর এগোবো ততদূর যেন ওই মনের মধ্যে প্রশান্তিটুকু নিয়ে এগোতে পারি, সেই আশা রেখে আজকের মতো এটুকু থাক। নমস্কার। যার সবটাই ছিল ইতিবাচক। চেহারায় তিনি যেমন ছিলেন দৃঢ় ও বলিষ্ঠ, তেমনি মানসিকভাবে ছিলেন দৃঢ় অথচ সহানুভূতিশীল, কোমল হৃদয় সম্পন্ন। শৈশব থেকে পিতামাতার কাছ থেকে শিক্ষা, পরবর্তীতে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা আমার মধ্যে কিছু শক্তি সঞ্চার করেছে। কিন্তু বিবেকানন্দের জীবনী
কর্মবৃত্তান্ত পড়ার পর আমার মনে শরীরে অসীম শক্তি জাগরিত হচ্ছে। নরেনের পিতার মৃত্যুর পর অসহনীয় দারিদ্র্যের মধ্যেও তিনি চিন্ময়ী দেবীর কাছে প্রার্থনা করতেন, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, আমায় জ্ঞান ভক্তি দাও। হে বন্ধু, তোমারে নমস্কার। ছিন্ন কাঁথা জীর্ণ জীব স্পর্শে তব ভস্য হোক, ঘুচে যাক জড়ত্ব বিকার। হে সূর্য প্রণাম লহ মোর, তিমির বিদারী তব দীপ্ত ঘর করাঘাতে, ছিন্ন ভিন্ন হোক মায়ার। সন্ন্যাসী ভুবনে একা হিমাচল পাদমূলে, হাতে দণ্ড মুণ্ডিত মস্তক। বিজন পার্বত্য পথে নামিয়া এলো একই ভুলে, দেহধারী জ্বলন্ত পাবক। দেখিয়া সভায় সবে ছাড়িয়া দাঁড়ায় পথ, মনে ভাবে স্বয়ং শঙ্কর। ললাটেতে রাজ টিকা, নাহিক সহধীরথ, নাহিক সহস্রের অনুচর। স্বপ্ন কিংবা কর্ম দুই ভাবনার মাঝখানে সংশয় আকুল তার মন। এতিরের মহারাজা যেন অতিরের টানে পড়িয়াছে গৈরিক বসন। নমস্কার। নমস্কার। ছিন্ন কাঁথা জীর্ণ চির স্পর্শে তব ভস্য হোক, ঘুচে যাক জড়ত্ব বিকার। হে সূর্য প্রণাম লহ মোর, তিমির বিদারী তব দীপ্ত করাঘাতে, ঘুচে যাক জড়ত্ব বিকার। সন্ন্যাসী ভ্রমেরও একা হিমাচল পাদমূলে, হাতে দণ্ড মুণ্ডিত মস্তক। কিন্তু কথা হচ্ছে আজকে যেহেতু আমরা স্বামীজিকে স্মরণ মনন করবার জন্য এখানে এসেছি, শ্রোতাদের আসনের চেয়ে আমাদের এই মঞ্চের হাইটটা একটু বেশি। এতে সুবিধা হচ্ছে সামনে যারা শ্রোতার আসনে বসে কথা বলছো সেটি কিন্তু বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। আজকে একটি সুযোগ করে দেওয়া হবে, যারা অহেতুক চেয়ারে বসে কথা বলছো, যে সমস্ত কথাগুলো তোমরা বলছো চেয়ারে বসে, তোমাদেরকে মঞ্চে ডেকে নিয়ে আসা হবে। তোমরা সে সমস্ত কথাগুলো বলবে, আমরাও একটু শুনবো। কারণ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি স্বামীজিকে স্মরণ মনন করব, তার বাহিরে এই সীমিত সময়টুকু আমরা অন্যথা ব্যয় করব না। যদি কারো বিশেষভাবে কথা বলার প্রয়োজন রয়েছে, সে কম সময়ের জন্য বাইরে গিয়ে কথা বলবে, কিন্তু আমরা আশা করব না। আরেকটি কথা হচ্ছে, এই গোবরডাঙ্গা অঞ্চলে এই সুনাম অক্ষুণ্ণ রাখার দায়িত্ব তোমাদের হাতের উপর। কারণ এই অনুষ্ঠানটি, এই সম্মেলনটি যখন শেষ হবে, আমাকে আগামীকাল একটি রিপোর্ট দিতে হবে। কোথায়? রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। সেখানে যদি লেখা হয় গোবরডাঙ্গা আশ্রমে যে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেখানে শ্রোতাদের ভূমিকা যথাযথ ছিল না, সেটি কি ভালো দেখাবে? কারণ এই অঞ্চলটি স্বামীজির ভাবাদর্শে তোমাদের উৎসাহে সুন্দর হয়ে উঠুক, শ্রীবৃদ্ধি ঘটুক, সেটি আমরা চাই। আশা করি তোমরাও এটি কামনা করো। তাই পরবর্তী সময়ে আমাদের বিমলবাবু সংক্ষিপ্ত সময় বলবেন, দয়া করে কেউ কথা বলবে না। আর যদি কথা বলো তাহলে মঞ্চে ডেকে নিয়ে আসবো, আমরা সবাই শুনব কি বলতে চাইছো তুমি। এবার আমাদের জেলা সমিতির মান্যবর বিমল কুমার ব্যানার্জি মহাশয় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। জগজ্জননী সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজনীয় মহারাজকে আমার প্রণাম জানাই এবং মঞ্চে মাননীয় প্রশান্তবাবু এবং মাননীয় বিশ্বনাথ মণ্ডল, তাদেরও আমি প্রণাম শ্রদ্ধা জানাই। আর আজকে এই স্বামীজির অনুদান শিবিরে যারা বয়স্ক মানুষ আছে, বয়োজ্যেষ্ঠ গুণী মানুষ, তাদের সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই।
আর সর্বোপরি আজকের এই যুব সম্মেলনের যারা মূল হোতা, যুব ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। কয়েকজন এখানে ছাত্রছাত্রী তাদের অনুষ্ঠান তারা করলেন, খুব ভালো লাগলো। সঙ্গীত এবং বৈদিক মন্ত্র বক্তৃতাও করলেন একজন, এবং স্বামীজি সংক্রান্ত কবিতাও পাঠ করলেন। যেহেতু আজকের এই অনুষ্ঠানটি করতে একটু বিলম্ব হয়েছে, ফলে আমাদের সংক্ষেপে অনুষ্ঠানটা করতে হবে, একটু সময় বাচ্চা দিয়ে আমাদের অনুষ্ঠানটা করতে হবে। আজকে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রশান্তবাবু বলছিলেন যে এই যে যুব সম্মেলন অনুধান শিবির, তোমরা হয়তো 100 বা 110-15 জন উপস্থিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে। তোমরা কিন্তু ভাগ্যবান খুব, কারণ গোবরডাঙ্গা অঞ্চলে হাজার হাজার ছাত্রছাত্রী আছে, যুবক ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে কিন্তু তোমরাই কিন্তু সুযোগটা পেয়েছ। আর যেখানে আমরা যাব, এই শিক্ষাটা তোমরা সবসময় মাথায় রাখবে যে কিছু আমরা শিখে আসবো, সেখান থেকে ভালো কিছু আমরা শিক্ষা নিয়ে যাব। এইটা যদি মাথায় থাকে, নিশ্চয়ই তোমরা কিছু শিখতে পারো। ওই যে প্রেরণা বলছিল, ছোটবেলা থেকে এই অনুষ্ঠানগুলোতে আসতো এবং স্বামীজি একটা প্রভাব পড়েছিল তার জীবনে। স্বামীজির প্রভাব যদি পরে মারাত্মক, তোমরা তাহলে তোমাদের জীবন একটা নতুন খাতে বলবে, এটা ঠিকই। আজকে যে আলোচ্য বিষয়টাও আছে ওরই উপরে, যে স্বামীজির আদর্শে জীবন এবং চরিত্র গঠন করা। কথাটা খুব সোজা, কিন্তু বাস্তবে করা কিন্তু খুব কঠিন। আমি ভেবেছিলাম ছাত্রছাত্রীদের মধ্যে ত্যাগ ও সেবা কথাটা আসবে। ত্যাগ ছাড়া কিন্তু আদর্শ তুমি ধরে রাখতে পারবে না। ত্যাগ তোমাকে করতেই হবে। কি ত্যাগ? আমার ভিতরে যে হিংসা আছে, আমার ভিতরে যে রাগ আছে, অধৈর্য আছে, এই বিষয়গুলোকে কিন্তু ত্যাগ করতে হবে। এই বিষয়গুলো ত্যাগ না হলে কিন্তু আদর্শ জীবনযাপন, চরিত্র গঠন করা যাবে না। অভিনন্দন জানাই, নমস্কার। स्वरूपाय स्वामिने तपोहारिणे परम करुणामयी श्री श्री ठाकुर, परम करुणामयी श्री श्री माँ ओ करुणा सागर स्वामीजीर श्री चरणे আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। গভীর শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি
যিনি আজকের এই যুব সম্মেলনের সভাপতির আসন অলঙ্কৃত করছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণ ময়ানন্দজি মহারাজকে, সতীর্থ বিমলবাবু এবং সুমন হাজরা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আমাকে শুধু নয় আমাদের এই জেলার প্রতিটি আশ্রমে যুব ভাবান্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। আর এই আশ্রমের পরিচালন সমিতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের দিনটি আমার কাছেও খুবই শুভ দিন, কারণ আমার গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজেরও আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনে দু চার কথা বলবার যে সুযোগ করে দেওয়া হয়েছে, তার জন্য এই ধন্যবাদ। এবং সবচেয়ে স্বামীজির যারা আপনজন, স্বামীজির ভাষায় যারা আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের এই পুণ্যতীর্থ ভারতবর্ষের ভবিষ্যৎ স্বামীজি বলতেন তোমাদের মতো যুবক যুবতীদের। প্রেরণা বলছিল আমি স্বামীজিকে ভালোবাসি। আমার এই বক্তব্যের শুরুতে আজকে যারা এখানে উপস্থিত আছো বা আছেন, স্বামীজিকে ভালোবেসে কারা কারা এসেছো একটু হাত তুলবে। স্বামীজিকে ভালোবেসে কারা কারা এসেছো আজকে এই শুভ দিনে। এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে আনন্দের। আশ্রম কর্তৃপক্ষ স্বামীজির কথা শোনানোর জন্য আমাদের, তোমরা আনন্দের সহিত স্বামীজিকে ভালোবেসে তোমরা আজকে এখানে উপস্থিত হয়েছ, বা এই ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবার জন্য হয় মানুষ গড়ার কারিগর শিক্ষক মণ্ডলী, না হলে যারা সুচিন্তক অভিভাবক, তারাই তাদেরকে উৎসাহিত করবার জন্য এখানে নিয়ে এসেছেন। কারণ স্বামীজি বলতেন বিশ্বের মধ্যে সেই দেশটি সবচেয়ে এগিয়ে রয়েছে যে দেশের যুব সমাজ সুচিন্তক, এবং তাদেরকে উৎসাহিত করবার জন্য যারা অভিভাবক মণ্ডলী, যারা সদা উৎসাহ প্রদান করছে। কারণ স্বামীজিকে জানবার জন্য উৎসাহ প্রদান করলে এই যারা যুবক যুবতী তাদের জীবন সুন্দর হবে, তার অনেক নমুনা রয়েছে। যদি আমরা বলতে চাই এই মুহূর্তে মঞ্চ থেকে, স্বামীজিকে কেন আমরা আমাদের জীবনের আদর্শ হিসাবে মেনে নেব, সেক্ষেত্রে বর্তমান এই অশান্তময় একটি পরিস্থিতিতে স্বামীজিকে বেশি বেশি করে আমাদের কেন প্রয়োজন? কোন দেশটি, কোন সমাজ অশান্ত হয়ে ওঠে? যে দেশ, যে রাজ্যে, যে সমাজে নেতিবাচক দিক থাকা মানুষের সংখ্যা যখন বৃদ্ধি পায়, তখন সমাজ অশান্ত হয়ে ওঠে। আমরা কেউ চাই না অশান্তময় একটি সমাজে আমরা জীবন ধারণ করব। কিন্তু তোমরা পড়াশোনা করো, তোমরা জানো নোবেল বিজয়ী ফরাসি দার্শনিক রোমানোলাকে সুন্দর একটি প্রশ্ন করা হয়েছিল, আপনার দৃষ্টিতে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে? এক মুহূর্ত দেরি না করে রোমানোলা সেই প্রশ্নের প্রত্যুত্তরে বলেছিলেন তিনি হচ্ছে স্বামী বিবেকানন্দ।
কেন যখন জিজ্ঞেস করা হয়েছিল, বলছে একমাত্র স্বামী বিবেকানন্দের জীবনীতে কোথাও নেতিবাচক দিকটি একেবারে নেই। তাই মানুষটি সুন্দর। দুজন যুব বক্তার বক্তব্য পরিষ্কার, স্বামীজি অতি সুন্দর মানুষ। সেই সুন্দর মানুষটি জীবন, তার জীবনী যদি আমরা অধ্যয়ন করি, কারণ ভালো মন তৈরি করতে হলে বই পড়ার প্রয়োজন রয়েছে, স্বামীজি বারবার বলছে। এবং তার যে মানস পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি জেলে রয়েছেন, মান্দাহার জেলে, সেখানে বসে কানাইলাল বসু মহাশয়কে লিখছেন তার সতীর্থকে, প্রকৃত জীবন যাপন যদি করতে চাও, একজন প্রকৃত দেশপ্রেমিক হয়ে যদি উঠতে চাও, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি না করে স্বামীজির জীবনী পড়তে শুরু করো। ভারতের বিবেকানন্দ, স্বামীজির বাণী ও রচনা, আর সম্ভব হলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়তে শুরু করো। দেখবে জীবন অতি সুন্দর হয়ে উঠবে। তাই কেন বলছেন সুভাষচন্দ্র বসু? কারণ তিনি স্বামীজিকে দেখেননি, আমরা তাকে মানসপুত্র বলি। কিন্তু তিনি বলছেন স্বামীজি যদি আজ জীবিত থাকিতেন, তিনিই হইতেন আমার গুরুদেব। কারণ স্বামীজির জীবনী সুভাষ বসু পড়েছিলেন বলে ঠিকভাবে পরবর্তীকালে তাকে আমরা বীর সুভাষ বা দেশপ্রেমিক সুভাষ বা নেতাজি সুভাষচন্দ্র বসু হিসাবে আমরা দেখতে পাচ্ছি। বর্তমান রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ আমার আর একজন প্রিয় মহারাজ বলতে পারি, খুব স্নেহ করে, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ। এক সময় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তিনি দায়িত্বে ছিলেন। সেখানে ওই ছোট ছোট ছেলেদের ভর্তি করার প্রক্রিয়া এখনো আছে, তখনও ছিল। সেই দিন এক এক করে অনেক ছাত্র মহারাজের সামনে আসছে আর বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। সেই প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দেবে তারাই ওই ভর্তি হতে পারবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। পূজনীয় মহারাজও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন, তিনি খুব ভালো করে জানেন। তো একটি ছেলে এসছে সামনে, মহারাজ হঠাৎ প্রশ্ন করছে, বলতো তুই কেন এসেছিস? পশ্চিমবাংলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে কেন এসেছিস? ছোট্ট ছেলেটি বলছে, মহারাজ আমি মানুষ হতে এসেছি। যেই বলেছে আমি মানুষ হতে এসেছি, মহারাজ অবাক হয়ে গেলেন। এই ছোট্ট শিশুটি, ছোট্ট ছেলেটি কি করে চট করে বলল যে আমি মানুষ হতে এসেছি? চক্রের কথা, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটি অন্যতম, যেটি আমাদেরকে বারবার বলবার জন্য অনুরোধ করা হয়, সেটি হচ্ছে বিবেকানন্দ যুব পাঠচক্র। বিবেকানন্দ যুব পাঠচক্র করলে কি হবে? স্বামীজিকে জানা যাবে, শুধু তা নয়, বর্তমানে শিলিগুড়িতে আমার ছোট ভাইয়ের মতো অসীম ভট্টাচার্য বলে একটি ছেলে এখানে চাকরি করে। এক সময় আমি গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত ছিলাম। আমার নিজস্ব একটি সেই আসামে একটি প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানে এক সময় সে সহ সম্পাদক ছিল। সে এক সময় যুব পাঠচক্রে আসতে চাইতো না, তার জন্য সেখানে সব ব্যবস্থা ছিল এবং তার সাথে সাথে স্বামীজির যে সময়ের প্রতি সচেতনতা, সেটি আমাদেরকে বারবার বোঝানো হতো। তোমাদের উপরে রয়েছে,
সেই শুভাশীর্বাদ নিয়ে, সেই অসীম শক্তি নিয়ে এসো ভাই বন্ধু, সবাই মিলে আমরা এগিয়ে যাই, আমরা সঠিক পথে সন্ধান পাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আপনারাও ভালো থাকুন। ঠাকুরমা স্বামীজির কাছে এই প্রার্থনা করে আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সেই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণমানন্দজি আমাদের কাছে তার অন্তর্বাণী পরিবেশন করে। ওম নমঃ শ্রী জপিরাজায় বিবেকানন্দ স্বরূপায় সচ্চিৎ স্বরূপায় স্বামী যুব সম্মেলন গোবরডাঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ ভবনটি সম্মেলন মঞ্চে এখানে উপস্থিত আছেন আমার ডান দিকে প্রশান্তবাবু এবং বিমলবাবু, এবং ডান দিকে আছেন বিশ্বনাথবাবু, এবং উপস্থিত আগে রয়েছে আমার স্নেহিত ছাত্রছাত্রীবৃন্দ, মাস্টারমশাই, অভিভাবকবৃন্দ এবং বিশেষ ব্যক্তিবর্গ সকলকে যথাযথ স্থানে সম্মান প্রদর্শন করি। আমি প্রথমে ঠাকুর স্বামীজির প্রণাম থেকে বন্দনা পেয়েছি এবং একটু পঞ্চকোষে বন্দনা করব মন্ত্রপুষ্পণ থেকে। তারপর একটি আমি গান করবো অল্প সময়, তো যতটা সংক্ষেপে ব্যাখ্যা করা যায়, 12টা মতো পয়েন্ট আছে এখানে। যে টপিকটা আছে স্বামীজির আদর্শে যুব সমাজ কীভাবে জীবন ও চরিত্র করতে পারে, সেই সম্পর্কে আমি তোমাদের পয়েন্ট উল্লেখ করে বলবো। দুটো পাঠের ভাগ আছে, 6-12টা, অল্প সময় যতটুকু বলব। এখন আমি পঞ্চকোষের একটু বন্দনা করব। মোহন বেশে মন ভুলাতে আসুক ভেসে, আমরা যেন অচল থাকি, আমরা যেন অচল থাকি, তোমারই চরণ সেবায় আমরা যেন অচল থাকি, তোমারই চরণ সেবায় মিনতি তোমার মিনতি তোমার মোদের জীবন যায় তোমার তরে গান, যেন মোদের জীবন যায় মিনতি তোমার গায়, মিনতি তোমার গায়। মায়ামাদে মানুষ করো, এই মিনতি তোমার গায়। তোমার ছেলে হয়ে যেন, তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ফেলা। মায়ামাদে মানুষ করো, এই মিনতি তোমার গায়। সিলেবাসটা কি? যে ঈশ্বরের সাথে মনুষ্য ভূজগতের একটা নেটওয়ার্ক, একটা কমিউনিকেশন আছে। ঈশ্বর আমাদের সেই সিলেবাসটা দিয়েই পাঠিয়েছে। আমাদের মধ্যে রয়েছে সুপ্ত অবস্থা। স্বামীজি পরবর্তীকালে কি বলছে, যে দেবত্ব শক্তি যে জাগ্রত অন্তরে রয়েছে সেটা হচ্ছে ধর্ম। তো আমরা তো এই জাগতিক পড়াশোনা করতে গিয়ে নানান রকম সিলেবাস আমাদের সম্মুখীন হতে হয়, সেগুলো অনুসরণ করে আমরা পাঠ আমরা শুরু করি। সৎ কথা বলতে পারেন, সৎ পথে চলতে পারেন, সৎভাবে অপরকে বিলাতে পারেন এবং যাকে থেকে অপর শিক্ষা দিতে পারেন।
অনেক মানুষকে আছে দেখবেন আমাদের পড়াশোনার মাধ্যমে, আমাদের অবতারের জীবনের মাধ্যমে আমরা দেখেছি, রবি ঠাকুরের ভাষায় আছে দেখবেন, ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তগুলির ভাসে ভাসে। রবি ঠাকুর বাংলা সাহিত্যের তথা বিশ্ব সাহিত্যের একটা বড় মনীষী ছিলেন। ছোটখাটো কোনো ব্যক্তি নয়, তার জীবন উপলব্ধি, চিন্তা ভাবনা অনেক ব্যাপকতা ছিল। তো তিনি তার কবিতার মাধ্যমে বলছেন, এই জগতে যখন মহামানব মহামনীষী অবতারের জন্ম হয় তখন আমাদের কি দেখতে পাই, আমরা পুরানো দেখবেন যখন অবতারের জন্ম হয় একটা পরিবেশ প্রতিকূলতার সৃষ্টি হয়, চারিদিকে একটা শিহরণ হয়, আমরা বুঝতে পারি কবি বলছেন সেরকম। সেই সূত্র ধরে আমাদের এই মানুষের দিকগুলো নিয়ন্ত্রিত হয়। আমাদের সমাজে যখন অঘটন ঘটে, কুসংস্কারবদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আমাদের প্রয়োজন পড়ে এই মানুষের দিকটি। তখন নিজ হাতে নিজভাবে লোকশিক্ষার জন্য বিভিন্ন পন্থায় এই মহামানব মহাঋষি অবতারের সৃষ্টি হয় এবং তার যে বাণী রচনা, তার যে অমৃতময় বাক্য কথা, সেগুলো আমাদের এই সমাজের মধ্যে লিপিবদ্ধ থাকে, সমাজবদ্ধ থাকে। তার থেকে আমরা খাবারের মতো রসার সাথে গ্রহণ করতে পারি। যখন খেতে পারছি না, ছোট আছি, কোনো গুরুজন ব্যক্তি চামচের মাধ্যমে, হাতের মাধ্যমে আমাদের সেবন করাচ্ছি, তার থেকে আমরা আস্তে 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 আমরা সঠিক মানুষের দিক হবে। শুধু আমাদের মনুষ্য শরীর থাকলে মানুষ হতে পারি না, আমাদের গ্রহণ করতে হবে আদর্শের পথ, অমৃতের পথ, মনীষীদের পথ, মহামানবের পথ, অবতারের পথ। রামকৃষ্ণের সঙ্গে বিভিন্ন হোস্টেলে দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। বর্তমানে রামকৃষ্ণ মিশনের যে রেজাল্ট, ছাত্র সমাজ এত মেধাবী হয় কেন, তার কারণ হচ্ছে সময়নিষ্ঠ নিয়মানুবর্তিতা, অর্থাৎ রুটিন লাইফ। আমাদের বাস্তব সমাজের সকলে, শুধু যুবক যুবতীদের জন্য নয়, শৈশবকাল থেকে আমাদের অভ্যাস ভীষণ জরুরি। একদম 8 থেকে 80 প্রত্যেকে সময়নিষ্ঠ যদি না হতে পারি, নিয়মনিষ্ঠ যদি না হতে পারি, নিয়মানুবর্তিতা যদি না হতে পারি, রুটিন লাইফ যদি না থাকে, শরীরে নানান রকম ব্যাধি চলে আসবে, মানসিক বিকার হয়ে যাবে, অবস্থাগ্রস্ত হয়ে যাবে, মানসিক রুগী হয়ে যাবে। অনেক সময় এখন ডাক্তার ফিজিওথেরাপি বলে যে কাউন্সিলিংয়ের মাধ্যমে, সেগুলো প্রথম 1 নম্বর পয়েন্টে কিন্তু এটা উল্লেখ করা হয়, নিজেকে তৈরি করতে গেলে সময় নষ্ট করতে হবে। আজকে আমি যে পয়েন্টগুলো বলছি, স্বামীজির বিভিন্ন রকম বন্ধু থেকে, স্বামী রঙ্গপ্রবন্ধজি আছে, ওনার কিছু উপনিষদের সন্ন্যাস বই আছে এবং আরও অনেক বই আছে, সেখান থেকে আমি পয়েন্টগুলো নিয়েছি। 4 নম্বর যেটা হচ্ছে, মানুষকে স্বাধীনতা দেওয়া, তাকে সহযোগে এগিয়ে দেওয়া। প্রত্যেকটা মানুষের মধ্যে তার চিন্তাভাবনা, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি থাকে। তাকে যদি আমরা তার যে চিন্তাভাবনা, প্রথম আমরা সুযোগ দিই যে ঠিক আছে তুমি তোমার মতো করো, দেখি কী হয়, দিতে হবে। তারপর যদি ভুল হয় বা ঠিক মতো যদি না পারে, তখন বলবে ঠিক আছে দেখছি, বা কোনো ছোটো কথা নয় বা হেও করা নয়, ঠিক আছে দেখছি, তুমি এসো, এই দেখো আমার সাথে করো, তোমরা এইভাবে করো। এইভাবে যদি আমরা করা যায় বা করিয়ে দেওয়া যায়, তাহলে সেই যুবক বা সেই ছাত্র, সেই ব্যক্তির অনেক মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস অনেক দৃঢ়ভাবে বেড়ে যাবে। জীবন গঠনে এবং চরিত্র গঠনের ক্ষেত্রে সপক্ষ উদাহরণ হিসাবে দৃষ্টান্ত রূপে পরিগণিত হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে আমার সামনে বসে আছেন ছাত্ররা, আমি নরেন্দ্রপুরে যে উদাহরণ দিচ্ছি, তোমরা বাড়িতে ম্যাক্সিমাম সবাই থাকো, হোস্টেলে কেউ এখানে থাকো নি, মানে হোস্টেলে কেউ থাকো, কেউ নেই, সবাই বাড়িতে থাকো। হোস্টেলে তো যারা থাকে
ভীষণই পরিশ্রম করতে হয়। সে সকাল থেকে রুটিন আছে, 5টার সময় ঘন্টা মারা হবে, রাত্রি 10:30 পর্যন্ত প্রায় 23টা ঘন্টা, কম নয়। এবং প্রত্যেকটা ঘন্টায় নির্দিষ্ট রুটিন আছে কি কি করতে হবে। একদম ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, প্রার্থনা যাওয়া, তারপর স্টাডি যাওয়া, কাপড় কাচা, ডাইনিং হলে যাওয়া, কলেজে যাওয়া, খেলা করা, আবার সন্ধ্যারতি, আবার স্টাডি হওয়া, রাতে ডিনার, তারপরে সেলফ স্টাডি, আবার ঘুমানো, স্লিপিং রুম, এরকম নানান কাজ। কিন্তু যদি বাড়িতে থাকো তোমরা, আমি একটু আগে বলছিলাম বাড়িতে একটা রুটিন করে নেবে, টাইম টেবিল। সেক্ষেত্রে তোমাদের কী রাখবে, তোমাদের ওই যে টিউশন থাকে ওরা একটা ছক করে নেবে, ঘন্টা টাইম করে নেবে। প্লাস নিজেদের সেলফ স্টাডি, এটা খুব জরুরি। কখন সেলফ স্টাডি তুমি করবে এটা দরকার আছে, মর্নিং, ইভিনিং বা রাতে, নাইটে। মাঝে রাখবে বেনিফিশিয়াল হেলদি বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে, ওগুলো দরকার আছে লাইফে ব্যালেন্সের জন্য। হয়তো কোনো কর্মক্ষেত্রেও কাজে লাগছে মোবাইল, বাবা মা থাকবে, 8 ঘন্টা সাময়িক ইউজ করলে কিছু মোবাইল দিয়ে কিছু দিন শিক্ষামূলক জিনিস থাকে। অযথা কোনো ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ইউজ করবে না, ব্রেনের সেল নষ্ট হয়ে যায়। আমি হাতে নাতে দেখেছি আমাদের নরেন্দ্রপুরে করোনার সময় থেকে আমি ছিলাম, আমরা কিন্তু মোবাইলের উপর জোর দিই না। আমাদের কি নবীন জীবন পরায় কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরা বিদ্যা দাও, দীপ চেতন দাও, ত্যাগীতে মতি দাও, সেবাতে প্রীতি দাও, ত্যাগীতে মতি দাও, সেবাতে প্রীতি দাও, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি, চিরতরে মুছে দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরা বিদ্যা দাও, দীপ চেতন দাও, নব যুগের নবীন পন্থে দীক্ষিত ঘরে নিবন পন্থে, নব যুগের নবীন পন্থে দীক্ষিত ঘরে নিবন পন্থে, নব যুগের নবীন পন্থে দীক্ষিত ঘরে নিবন পন্থে, সার্থক করো জীবন মোদের, সার্থক করো জীবন মোদের, চরণে শরণ দাও, সার্থক করো জীবন মোদের, চরণে শরণ দাও, সূর্য দাও, বীর্য দাও, নবীন জীবন দাও, পরায় বিদ্যা দাও, দীপ চেতন দাও, সূর্য দাও। কাউকে প্রকাশ করার দরকার নেই, কিন্তু মনের মধ্যে একটা চাইনি। চাইনি বলছে না, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বলো আমার সাথে, বলো, ওঠো, জোরে জোরে, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজি তো বলেছিলেন যে জীবে প্রেম করে যেই যাক সেই যাক সে বুঝি ঈশ্বর। তাহলে তিনি মানে নিজের মাছ,
বলেছিলেন যে জীবের প্রেম করে যেই যান সেই চরণ সে দিছে ঈশ্বর। তা প্রতিটা জীবের মধ্যেই তো ঈশ্বর থাকে, তাহলে কোনো মাছ মাংসকে যেন বিরোধিতা করেন। প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনের রোজ নামটা একটি মানুষ মনে করো আমরা ছোট হয়েছি, ছোট্ট ছিলাম সেসব কালে, আস্তে আস্তে বড় হচ্ছি, চিন্তা ভাবনা বাড়ে। স্বামীজির সেরকম চিন্তা ভাবনা আছে, মানুষকে কখনো কোনো কিছু নিষেধ করার দরকার নেই। স্পিরিচুয়াল লাইফ করতে 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 নিজেই বোধ বুদ্ধি হবে কখন কোনটা করবে কোনটা করবে না। সেই জন্য কোনো মানুষকে এটা একদম ভাবে না, এটা করবে না, প্রথমেই বলা ঠিক না। মানুষের বিবেক চেতনা থেকে তার চেতনা যখন বোধ হবে, জাগ্রত হবে, বুঝতে পারবে, তখনই সে ত্যাগ করবে। আর যদি ঠিক ত্যাগই হয়, ঠিক সমস্ত কিছু সাফল্য অর্জন করতে পারবে। এটাই শান্তির উদ্দেশ্য। কোনো মানুষকে জোর করে কোনো চাপিয়ে দেওয়া, কোনো কিছু বন্ধ করে দেওয়া আমাদের লক্ষ্য নয়। মানুষ নিজের চেতনা ভরে, পূর্ণতার বিকাশ ভরে, সে তার লক্ষ্যে পৌঁছাবে, সে ঠিক করবে কোনটা ভালো করবে। কিন্তু আমরা সাজেশন দেবো, এই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রশ্নোত্তর পদ্ধতি এখানেই শেষ করা হলো সময়ের অভাবে, না হলে আবার হয়তো কিছু সভা সভাপতি এই আসতে হবে। ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে মঞ্চের উপর বিশিষ্ট মহারাজ প্রশান্তবাবু, বিমলবাবু, যাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে তারা যেখানে এসেছেন আজকে এই যুব সম্মেলনে, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে যুব সমাজ আজকে এই যুব সম্মেলনে সারা দিয়ে এখানে এসেছেন, দীর্ঘ সময়ে স্বামীজি সম্পর্কে জেনেছেন। হিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলদি তরঙ্গ, তব শুভ নামে জাগি, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়, স্বামীজি কি জয়। আচ্ছা, এবার আমাদের যে রামকৃষ্ণ মিশনে গুরু মহারাজ জি কি জয়, মহামায় কি জয়, স্বামীজি মহারাজ জি কি জয়, গঙ্গা মায় কি জয়, যুগাচার্য স্বামী বিবেকানন্দ জি কি জয়, জগৎজননী মা সারদা দেবী কি জয়, বিশ্ব পরমহংস দেব কি, রামকৃষ্ণ দেব কি জয় মা, জয় মা, জয় মা। ভালো আছে। আপনার ফোন নম্বরটা দিয়ে যাবেন। আচ্ছা, খুব সুন্দর, আপনি এটা দিন আমাদের জন্য। আচ্ছা, এবং এই প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তোমাদের উপরে নির্ভর করবে। আমাদের
চলুন, যুব সম্মেলন এখানেই শেষ হলো। 10টা থেকে আরম্ভ হয়েছিল, 1টা পর্যন্ত চললো। খুব সুন্দর প্রোগ্রাম, এতক্ষণে নিশ্চয়ই দেখে নিয়েছেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গোবরডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের এই অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।